আজকে আমার বক্তব্যের প্রধান থিমটা হচ্ছে কম্প্যাশন। কিন্তু যাদের মধ্যে ঘেন্নাবোধ বেশি তারা এই ভিডিওটা না শুনলেই পারবেন, কারণ এর মধ্যে অনেক কিছু জিনিস আমি বলবো যেগুলো কিছুটা অস্বস্তিকর তো বটেই। বহুদিন আগে, বেশ কয়েক বছর আগে, একজন বন্ধু এবং আমার পেশেন্ট, ফেসবুক বন্ধু এবং আমার একজন পেশেন্ট আমায় জানিয়েছিল যে রাহুলদা, আপনাদের কেন শ্রদ্ধা করব, ডাক্তারদের কেন একজন ডোমকে সেই জায়গায় শ্রদ্ধা করব না? কথাটা ভীষণভাবেই ঠিক। আমি আসছি প্রথমে ডোমদের কথায়। ডোমদের অশ্রদ্ধা করার কোনো উপায় নেই। সমস্ত মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট ডোমদের ওপর নির্ভরশীল। প্রত্যেকটা মেডিকেল কলেজের ভেতরে একটা ডোম কলোনি থাকে। সেই মরা সংরক্ষণ, মরা তাদের দেখভাল, মরার থেকে বোনস তৈরি করা, সেই বোনস ছাত্রছাত্রীদের কাছে বিক্রি করা, এবং এরা না থাকলে যে কোনো অ্যানাটমি ডিপার্টমেন্ট একদম অথই জলে পড়ে যাবে। দ্বিতীয় ধরো, যেখানে শ্মশান, সেই শ্মশানে যদি ডোমরা স্ট্রাইক করে বসে তাহলে সারি সারি ডেড বডি জমতে থাকবে, দাহ হবে না, সেখানেও তাদের ক্ষমতাকে অস্বীকার করা যায় না। তৃতীয়, মর্গ, মোমিনপুর মর্গে ডাক্তারি ছাত্র হিসেবে আমাদের যেতে হতো। সে এক নারকীয় জায়গা, সেখানে পোস্টমর্টেম হয় এবং সেখানকার গন্ধ আমি তোমাদের যদি বলি তোমরা বিশ্বাস করবে না। অজস্র ধূপ ধুনো জ্বালালেও, জোরে নাকে রুমাল চেপে থাকলেও সেই গন্ধের থেকে কোনো মুক্তি নেই। সেখানে ইয়েস, একজন পোস্টমর্টেম অটোপসি সার্জন থাকেন যিনি সমস্ত রিপোর্টটা লেখেন, কিন্তু প্রধান হাতে কলমে কাজটা, ফিজিক্যাল কাজটা করে একজন ডোম। সে মরাকে কাটছে, ভাঙছে, তার স্কাল সব কিছু দেখাচ্ছে, সেই অনুযায়ী দূর থেকে ডাক্তার নোট নিচ্ছেন। এবং এই যে অটোপসি করার যে ডোম, তাদের নলেজ দেখে বিস্মিত হতে হয়, ফরেন্সিক নলেজে। তারা মাঝে মাঝে কোনো জায়গা বার করে বলতে, এবার বলুন ডাক্তারবাবুরা, এটা কি কনটিউশন, ল্যাসেরেশন, না এটা কি আছে? হ্যাঁ, এই ডোমরাও যদি স্ট্রাইক করে বসে তাহলে শয়ে শয়ে পোস্টমর্টেম আটকে যাবে। আত্মীয়রা পাগলের মতো ঘুরে ফিরবে যে কখন তাদের ডেড বডি পাবে, সেটাকে দাহ করতে পারবে। সুতরাং কোনোভাবেই ডোমদের অশ্রদ্ধা করা যায় না, অসম্ভব। এইবার আসি আমাদের কথায়, ডাক্তারদের কথায়। তাদেরকে ওরম শ্রদ্ধা করা যায় ডোমদের মতো? এইটুকু আমি বিনীতভাবে বলি যে ডোমদেরও প্রচুর কাজ আমাদের করতে হয়। এছাড়াও রোগী দেখা, অপারেশন করা, এগুলো ভবিষ্যৎ জীবনে ছাত্রীর পরের যে ভবিষ্যৎ জীবন ডাক্তার হিসেবে পেশাদার জীবনে আমাদের করতে হয়। যেমন যে দুর্গন্ধময় যেসব মরা ডেড বডির ওপর আমাদের অ্যানাটমি ডিসেকশন করতে হয়, বাড়ি এসেও সেই গন্ধ নাক থেকে দূর হতো না। যা খাবার খেতাম তাতে ডেড বডির গন্ধ পেতাম। তো এটা এক। দ্বিতীয় হচ্ছে যে ভিসেরা, যেগুলো বয়ামের মধ্যে রাখা আছে, হিউম্যান ভিসেরা, অর্গান, সেগুলোকে নিয়েও পড়াশোনা করতে হতো। তো এইগুলো ঘেন্না পেলে চলবে না। কোনো ঘেন্না পেলে তার সেই ছাত্র ছাত্রীর ডাক্তারিতে আসা উচিত না। আমি এবার আসছি একটুখানি অন্যদিকে। আমার কিছুদিন আগেই গ্যারেজে ভীষণ একটা দুর্গন্ধ আসছিল। তো আমি জানি, আমার শেষকালে প্রথমে মনে হয়েছিল বাইরে কিছু মরেছে, পচেছে, সেই জন্য গন্ধটা আসছে। পরে আমার নিজের এটা ধারণা আছে বলে, আগে দেখেছি বলে, যে আমি জানি ইঁদুর ইত্যাদি অনেক সময় ইঞ্জিনের মধ্যে ঢোকে। এবং আমি ইঞ্জিনটা খুলে, সত্যি যেদিন প্রচণ্ডভাবেই গন্ধ আসছিল, ইঞ্জিনটা খুলে দেখতে পেলাম যে ওখানে একটা ইঁদুর মরে রয়েছে এবং তার চারপাশে অনেক কিছু জীবন্ত কিলবিল করছে। এবং এগুলো হচ্ছে কীট এক ধরনের, যারা এই এই ডেড বডির ওপর তাদের খাওয়া দাওয়া করছে এবং তাতে যে গ্যাস নির্গত হচ্ছে, সেই নির্গত গ্যাসের জন্য এই গন্ধ। এদের ম্যাগটস বলে। তো আমাকে তা সত্ত্বেও ওই হাতে গ্লাভস পরে ওই জিনিসটাকে তুলতে হলো। মানে ফিনাইল, ডেটল আমি ইঞ্জিনের মধ্যে দিলাম,
ম্যাগটসদের মৃত্যু হবে। এইখানে আমি ম্যাগটসের কথায় কেন আনলাম, আমার মনে পড়ে যখন আমি না ইন্টার্নশিপ শুরু হয়, আমরা সবাই পাশ করেছি, যখন আমাদের ওয়ার্ডে ডিউটি পড়ে, তখন আমাদের সকালে গেলেই হাউস স্টাফরা ইন্টার্নদের একটা লিস্ট ধরিয়ে দিত, বলতো যা, সিনিয়ররা বলতো হাউস স্টাফরা যা এই কাজগুলো কর। মোস্টলি তার মধ্যে থাকতো ড্রেসিং, ব্লাড টানা ইত্যাদি। এই ড্রেসিং করতে গিয়ে এই ম্যাগটের কথা আমার মনে পড়ে গেল যে আমি একটি রোগীর ড্রেসিং করতাম, আমি গিয়ে রেগুলার। তার পা ভেঙে গেছিলো, পায়ের তলায় অর্ধেকটা একটা ক্ষত, এবং যখন আমি ব্যান্ডেজটা আগের দিনে খুলতাম, ওরম ঠিক থেকে রাশি রাশি কয়েকশো ম্যাগট দেখতে পেতাম, এবং যেই আমি ব্যান্ডেজটা খুলতাম ওই ম্যাগটগুলো ওর হাড়ের মধ্যে ঢুকে চলে যেত। বিশ্বাস হচ্ছে না, ঘটনাটা একদম সত্যি। এবং ওই পেশেন্ট আমাকে বলতো সারা রাত আমাকে হাড়ের মধ্যে এরা কুটকুট করে কামড়ায়। সেই ম্যাগট পরিষ্কার করা, সেই ড্রেসিং আমাকে রোজ করতে তো আমাদের। সেমনি বার্নস, খুব খারাপ ধরনের বার্নস হয়েছে, পুড়ে গেছে, সেইগুলো তাদের অসহ্য কষ্ট। সোফরা টুলি দিয়ে, সোফ্রামাইসিন এক ধরনের ছোট ছোট গজ পিস দিয়ে সেটাকে ড্রেসিং করতাম। দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করতো রোগীরা। মনে পড়ে একটি ছেলে পড়ে গেছিল নারকেল গাছ থেকে, 25 বছরের ছেলে, এমনভাবে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছিল, তলার পোর্শনটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছিল। তার সেই শুয়ে থেকে এমনই এক বেড সোর, সমস্ত মাংস ক্ষয়ে গিয়ে পেছনের হাড় অবধি দেখা যেত। নিঃশব্দ মন ভাবে ও আমাদের ড্রেসিং এর কষ্টটা নিত। রেগুলার ড্রেসিং করতাম, এগুলো রেগুলার দেখেছি, এইগুলো দেখতে দেখতে বড় হয়েছি, দেখেছি মানুষের রোগ ভোগের সত্যিকারের কষ্ট। এবং এইখানে চলে আসছে, যদি ঘেন্নাবোধ থাকে, যদি ভেতরে কম্প্যাশন না থাকে, এই কাজগুলো করা খুব কঠিন। সেই হিসেবে আমার কাছে হয়তো আদর্শ ডাক্তার হচ্ছে সন্ন্যাসী উপগুপ্ত। সন্ন্যাসী উপগুপ্ত, কারুর কারুর নামটা চেনা লাগবে, কেউ হয়তো চিনতে পারবে না, বুঝিয়ে বলি। এইটি রবীন্দ্রনাথের এক বিখ্যাত কবিতার চরিত্র, অভিসার। প্রচুর আবৃত্তিকার এই কবিতা আবৃত্তি করেন, আমিও এই কবিতাটি স্কুলে থাকতে আবৃত্তি করেছি বহুবার। অসাধারণ কবিতা। তোমাদের কয়েকটা পংক্তি সেখান থেকে পড়ে শোনাই কম্প্যাশন বোঝানোর জন্যে। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরের প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর নটি চলে অভিসারে যৌবনবদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এই ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমারও শয্যা। সন্ন্যাসী তার কি উত্তর দিচ্ছেন? সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি চাইব তোমারও কুঞ্জে। এই নগরের অতি সুন্দরী নটি এক মারণ রোগে পতিত হয়। সেই সময় এক রাত্রে এই সন্ন্যাসী তাকে আবিষ্কার করেন। নিদারুণ রোগে মারিগটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঢালা কালিতনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। অত সুন্দরী তার চেহারা গেছে, তার থেকে যে ইনফেকশন হবে এই ভয়ে তাকে নগর পরীক্ষার বাইরে ফেলে দেওয়া হয়েছে। কি করল সন্ন্যাসী? সন্ন্যাসী বসি আড়ষ্ঠ শির, তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে, শীতচন্দন পঙ্কে। এরপরে আসছে শেষ কয়েকটা লাইন, অসাধারণ। রবীন্দ্রনাথের শব্দচয়ন বারবার মুগ্ধ করে তোলে। শেষ পংক্তিটা পড়ে শোনাই।
ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী, সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। এই হচ্ছে ট্রু কম্প্যাশন। তাই বলছি এই সন্ন্যাসী গুপ্ত হচ্ছে একজন শ্রেষ্ঠ ডাক্তার, একজন শ্রেষ্ঠ হেলথ পার্সোনেল। তোমরা বলবে ও আচ্ছা, তাহলে ডাক্তারদের আপনি যাদের বলছেন যে আইডিয়াল ডাক্তার হচ্ছে যে কোলে তার সেই রমণীর মাথা তুলে নিয়ে সেবা করবে, না আমি সেটা বলছি না, সেই কম্প্যাশনটা থাকতে হবে। কিন্তু দেখো কোভিডের সময় বহু বহু ডাক্তার এই ধরনের পেশেন্টকে সোজা হাতে ডিল করেছে, আমিও করেছি। আমি অন্তত ছজন রোগীকে মনে করতে পারি তাদের কোভিড অবস্থায় আমায় সিজার করতে হয়েছে, এবং সিজারের পরে আমার থেকেও কষ্টের তাদের এক নির্বাসন যাপন একটা সিঙ্গেল ক্যাবিনে থাকতে হয়েছে, কারোর সঙ্গে দেখা করতে পারেনি যতদিন না সে ছুটি পেয়েছেন। তো সেই করতে গিয়ে বহু ডাক্তার মারা গেছে। এটা আমার কাজ ছিল, এটার জন্য আমি কোনো স্পেশাল কিছু গ্র্যাটিটিউড চাইছি না, কৃতজ্ঞতা চাইছি না। কিন্তু এই হচ্ছে এই কম্প্যাশনটা যে কোনো ক্ষেত্রেই ডাক্তারদের প্রয়োজনীয়। এবং যত ঘেন্না এই জিনিসগুলো কম্প্যাশনের কাছে হেরে যায়, আমার আজও এই যাদের কথা বললাম ড্রেসিং করতাম মনে পড়ে, এবং তাদের জন্য এখনও কষ্ট হয়। আজকে আমাকে কোনো মৃতদেহ ছুঁতে হলে, কোনো গলিত দুর্গন্ধ জিনিস ছুঁতে হলে খুব কিছু যায় আসবে না। হ্যাঁ, এটা আমার অভ্যেস হয়ে গেছে। এটা কিছুটা আমার এইভাবেই আমি তৈরি, মানে জন্মেছি, প্লাস কিছুটা হয়তো ট্রেনিংয়ের জন্যে। তাই আজকে তোমাদের এই কম্প্যাশনের কথাটা বললাম, অভিসারের এই কবিতাটা বারবার মনে আসে। জানিও তোমরা কিছু বলতে চাইলে।